হ্যালো এভরিওয়ান, সবাইকে সোনামণি লার্নিং সেন্টারে স্বাগত। আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি ষষ্ঠ শ্রেণীর ভূগোল রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে পেজ নম্বর 294 পেজ। তোমাদের যাদের বইটা রয়েছে তারা প্রত্যেকে বইটা বের করবে। আজ আমি সেট 4 করাবো। এর আগে আমি 3টা সেট করিয়েছি। তোমরা যারা দেখোনি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, দেখে নিও। দেখো সেট 4 আলিপুরদুয়ার নিউটাউন গার্লস হাই স্কুলের প্রশ্নপত্র অ্যান্ড বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুলের প্রশ্ন। এটা আজ আমরা সলভ করব। একের দাগে বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1. সূর্যের সবচেয়ে কাছের গ্রহ হলো। সঠিক উত্তরটি হবে বুধ। বুধ সূর্যের সবচেয়ে কাছের গ্রহ। পরের প্রশ্ন 2-এর দাগ, উষ্ণতা ও উজ্জ্বলতা দুটি সব থেকে বেশি হয়। সঠিক উত্তরটি হবে অপশন বি, প্রকাণ্ড সাদা তারার। পরের প্রশ্ন 3-এর দাগ, পৃথিবীর প্রকৃত আকৃতি হলো। সঠিক উত্তরটি হবে অপশন ডি, জিওট। পৃথিবীর প্রকৃত আকৃতি জিওট। পরের প্রশ্ন 4-এর দাগ, 1519 খ্রিস্টাব্দে যে পর্তুগিজ ভূপর্যটক জাহাজ নিয়ে ভূপরিক্রমায় বেরিয়েছিলেন তিনি হলেন। সঠিক উত্তরটি হবে অপশন সি, ম্যাগেলান। পরের প্রশ্ন 5-এর দাগ, সূর্যাস্তের ঠিক পরের সময়কে বলা হয়। সঠিক উত্তরটি হবে অপশন এ, গোধূলি। পরের প্রশ্ন 6-এর দাগ, ভারতের যে দ্রাঘিমার স্থানীয় সময়কে ভারতের প্রমাণ সময় হিসাবে ধরা হয় সেটি হলো। সঠিক উত্তরটি হবে অপশন এ, 82 ডিগ্রি 30 মিনিট পূর্বই। পূর্ব কথাটা অবশ্যই মনে রাখবে। পরের প্রশ্ন 2-এর দাগ, শূন্যস্থান পূরণ করো। একে বলেছে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কন্যাকুমারিকা। আমি এর সঙ্গে বলে দেই, ভারতের উত্তরতম বিন্দু ইন্দিরাকল, ভারতের পূর্বতম বিন্দু অরুণাচল প্রদেশের কিবুতু, ভারতের পশ্চিমতম বিন্দু গুজরাটের গুহারমতি, আর ভারতের দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট হবে। কিন্তু এইখানে বলেছে মূল ভূখণ্ডের বিন্দু। যদি মূল ভূখণ্ডের কথা বলে তাহলে হবে কন্যাকুমারিকা। পরের প্রশ্ন, 3 দিকে জলভাগ দ্বারা বেষ্টিত স্থলভাগকে ড্যাশ বলে। সঠিক উত্তরটি হবে উপদ্বীপ বলে। পরের প্রশ্ন 3-এর দাগ, শিবালিক হিমালয়ের পাদদেশে ঘন অরণ্যাবৃত অঞ্চল হলো তরাই। পরের প্রশ্ন 4-এর দাগ, শিবালিক ও হিমালয়ের মাঝের সংকীর্ণ উপত্যকাকে দুন বলে। কি বলে? দুন বলে। পরের প্রশ্ন 3-এর দাগ, নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো দুটি। একে বলেছে প্রতিবেশী দেশ কাকে বলে। চলো এটি তোমাদের বই থেকে আমি দেখে দিচ্ছি, টেক্সট বই। ভারতের একটি প্রতিবেশী দেশের নাম লেখো। নেপাল, ভুটান, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ এগুলো ভারতের প্রতিবেশী দেশ। দেখো প্রতিবেশী দেশ কাকে বলে। তোমার বাড়ির আশেপাশে যারা থাকে তারা হলো তোমার প্রতিবেশী। তেমনি কোনো দেশের আশেপাশে অবস্থিত দেশগুলোকে ওই দেশের প্রতিবেশী দেশ বলে। যেমন পাকিস্তান, বাংলাদেশ, ভারতের প্রতিবেশী দেশ নেপাল, ভুটান। পরের প্রশ্ন 2-এর দাগ, হিমালয় পার্বত্য অঞ্চলে জনবসতি কম হওয়ার দুটি কারণ লেখো। তোমাদের টেক্সট বইয়ের 72 নম্বর পেজে রয়েছে, চলো দেখিয়ে দিচ্ছি। দেখো, হিমালয় পার্বত্য অঞ্চলে অসমতল হওয়ায় যাতায়াত ব্যবস্থা ভালো নয়। এছাড়া প্রচণ্ড ঠান্ডার জন্য বেঁচে থাকা খুব কষ্টকর। পাথুরে মাটির জন্য চাষবাস ভালো হয় না, ফলে এখানে মানুষের বসবাস তুলনামূলকভাবে কম হয়। এইটুকু খুব সুন্দর করে লিখবে, ঠিক আছে? চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন 3-এর দাগ, গ্রহের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। চলো এই উত্তরটাও টেক্সট বই থেকে দেখিয়ে দিচ্ছি। দেখো তোমাদের বইয়ে 6 নম্বর পেজে গ্রহের নিজস্ব আলো উত্তাপ নেই। নক্ষত্রের আলোয় আলোকিত হয়। নক্ষত্রের আকর্ষণে নক্ষত্রের চারদিকে ঘুরে। গ্রহ নক্ষত্র থেকে অনেক ছোট হয়। এখানে 4টা বৈশিষ্ট্য দেওয়া আছে। 4টা বৈশিষ্ট্য খুব সুন্দর করে পরীক্ষার খাতায় লিখবে। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন 4-এর দাগ, নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও, যে কোনো দুটি। একে বলেছে অক্ষরেখা, দ্রাঘিমা রেখা 3টি পার্থক্য লেখো। দেখো, অক্ষরেখা, দ্রাঘিমা রেখার পার্থক্য তোমাদের 3টা পার্থক্য লিখতে বলেছে। 1 নম্বর পার্থক্য লিখবে, অক্ষরেখাগুলি পূর্ণবৃত্তাকার আর দ্রাঘিমা রেখাগুলো অর্ধবৃত্তাকার। 2 নম্বর লিখবে, অক্ষরেখার অপর নাম সমাক্ষরেখা, দ্রাঘিমা রেখার অপর নাম দেশান্তর রেখা। 3 নম্বর লিখবে, অক্ষরেখা পরস্পর সমান্তরাল, দ্রাঘিমা রেখা পরস্পর সমান্তরাল নয়। তারপর দেখো, অক্ষরেখাগুলি পূর্ব পশ্চিমে বিস্তৃত, দ্রাঘিমা রেখাগুলি উত্তর দক্ষিণে বিস্তৃত। এই 4টা তোমরা মুখস্থ করবে, প্রথম 4টে, তাহলেই হবে। তোমাদের 3টা লিখতে বলেছে, আমি 4টা বলে দিলাম। চলো পরের প্রশ্ন। এরপর দেখো 2-এর দাগ,
অক্ষরেখা তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করো। যে পার্থক্যগুলো বললাম ওখান থেকেই তোমরা বৈশিষ্ট্যগুলোও লিখতে পারবে। এখান থেকেও তোমরা বৈশিষ্ট্যগুলো লিখতে পারবে। দেখা গেলো অক্ষরেখাগুলি পূর্ণবৃত্তাকার, 2 লিখলে অক্ষরেখার অপর নাম সমঅক্ষরেখা, 3 নাম্বার দিয়ে লিখলে অক্ষরেখাগুলি পরস্পর সমান্তরাল, 4 নাম্বার দিয়ে লিখলে অক্ষরেখাগুলি পূর্ব পশ্চিমে বিস্তৃত, 5 নাম্বার দিয়ে লিখলে প্রতিটি দৈর্ঘ্য ও পরিধি সমান নয় অক্ষরেখার। এভাবে এখান থেকেও তোমরা বৈশিষ্ট্যগুলো লিখতে পারো। আর যদি তোমরা মনে করো পয়েন্ট করে করে লিখবে, তাহলে তোমরা এখান থেকেও লিখতে পারো। পরস্পর সমান্তরাল পয়েন্ট করবে, অসমান পরিধি, অক্ষরেখাগুলির মান, বিভিন্ন সময় সূর্যোদয় সূর্যাস্ত, জলবায়ুর পার্থক্য, স্থানগুলি পূর্ব পশ্চিমে অবস্থান, দিনরাত্রির দৈর্ঘ্য, এভাবেও লিখতে পারো। আর নয়তো পার্থক্য থেকেও তোমরা লিখতে পারো। তোমাদের যেটা সহজ মনে হবে তোমরা সেটাই করবে। পরের প্রশ্ন 3 দাগ, নিরক্ষরেখা কাকে বলে? এটি তোমাদের বইয়ের থেকে আমি দেখিয়ে দিচ্ছি। নিরক্ষরেখা ছাড়া পৃথিবীর অপর দুটি গুরুত্বপূর্ণ অক্ষরেখার নাম ও মান লেখো। দেখো, কর্কট ক্রান্তি রেখা 23.5 উত্তর আর মকর ক্রান্তি রেখা 23.5 দক্ষিণ। আমি লিখে দিলাম। দেখো নিরক্ষরেখা কাকে বলে? 2 মেরু থেকে সমান দূরে পৃথিবীর মাঝ বরাবর পূর্ব পশ্চিমে বিস্তৃত ওই কাল্পনিক রেখাটিকে বলে নিরক্ষরেখা বা বিষুব রেখা। এর উত্তরের অংশ হলো উত্তর গোলার্ধ, দক্ষিণের অংশ হলো দক্ষিণ গোলার্ধ। এতটুকু লিখে দেবে। তারপর দেখো যে নিরক্ষরেখা ছাড়া যে দুটো অক্ষরেখা ছিল, একটা কর্কট ক্রান্তি রেখা 23.5 উত্তর আর মকর ক্রান্তি রেখা 23.5 দক্ষিণ। দেখো এখানে দেওয়া আছে, ঠিক আছে? তোমরা প্রত্যেকেই টেক্সট বইটা খুব ভালো করে পড়বে, তার কারণ টেক্সট বইয়ের কোনো বিকল্প নেই। টেক্সট বই থেকে তোমরা প্রত্যেকটা প্রশ্নেরই উত্তর ভালো করে পেয়ে যাবে। ভালো করে খুঁটিয়ে পড়বে, দেখবে প্রত্যেকটা প্রশ্নেরই উত্তর রয়েছে। চলো পরের প্রশ্ন 5 দাগ, নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি। একে বলেছে গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করো। এই উত্তরটা তোমাদের বই থেকেই আমি দেখিয়ে দিব। চলো দেখো তোমাদের বইতেই গঙ্গা নদীর গতিপথ খুব সুন্দর করে দেওয়া আছে। 1 নম্বর দেওয়া আছে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষার গুহা থেকে উৎপন্ন, প্রথম অবস্থায় এর নাম ভাগীরথী। 1 নম্বর পয়েন্ট দেবে। 2 নম্বর পয়েন্ট করবে উত্তরপ্রদেশের এলাহাবাদের কাছে প্রধান উপনদী যমুনার সাথে মিলিত হয়েছে। 3 নম্বর পয়েন্ট লিখবে মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে পদ্মা ও ভাগীরথী হুগলি নামে 2টি শাখায় ভাগ হয়েছে। 4 নম্বর পয়েন্ট লিখবে প্রধান শাখাটি পদ্মা নামে বাংলাদেশে ও অপর শাখাটি ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশেছে। এই যে প্রবাহ পথটা গতিপথটা দেওয়া আছে, এইভাবে 1 2 3 4 করে লিখবে। তারপর লিখবে উপনদীগুলোর নাম যমুনা, সোন, গোমতী, গণ্ডক, কোশি ইত্যাদি। তারপর তার প্রবাহ পথে যে শহরগুলো গড়ে উঠেছে, হরিদ্বার, কানপুর, এলাহাবাদ, বারাণসী, এগুলো একটু লিখে দেবে। তার কারণ বইয়ের মধ্যে খুব সুন্দর করে দেওয়া আছে। পরের প্রশ্ন 2 দাগ, ভারতের মরু অঞ্চলের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যের বিবরণ দাও। চলো এই উত্তরটা দেখে দিচ্ছি তোমাদের বইয়ের 76 নম্বর পেজে। দেখো ভারতের মরু অঞ্চল বলতেই পশ্চিমের মরু অঞ্চলকেই বোঝানো হয়। রাজস্থানের একেবারে পশ্চিম দিক বরাবর অবস্থিত এই অঞ্চলটি ভারতের বৃহত্তম মরু অঞ্চল। এর নাম থর মরুভূমি। যতদূর তাকানো যায় শুধু বালি আর পাথর, কোথাও বড় গাছপালা নেই। খুব ছোট ছোট অনিত্যবহ নদী দেখা যায়। অল্প জল থাকায় নদীগুলি সমুদ্রে পৌঁছাতে পারে না। এই নদীগুলোকে অন্তর্বাহিনী নদী বলা হয়, যেমন লুনি নদী। দীর্ঘদিন ধরে অল্প বৃষ্টির জন্য অঞ্চলটি মরুভূমিতে পরিণত হয়েছে। এখানে চাষবাস একেবারে হয় না বললে চলে, তাই এখানে খুব কম মানুষ বসবাস করে। তোমরা এতটুকু খুব সুন্দর করে লিখে দেবে। পরের প্রশ্ন 3 দাগ, ব্রহ্মপুত্রের গতিপথ বর্ণনা দাও। এই প্রশ্নটা আমি তোমাদের বই থেকেই দেখিয়ে দিচ্ছি। দেখো ব্রহ্মপুত্র নদ, প্রথমে তোমরা লিখবে ব্রহ্মপুত্র নদের দৈর্ঘ্য লিখবে 2900 কিলোমিটার। তিব্বতে সাংপো নামে পরিচিত এই নদী। তোমরা দেখো 1 নম্বর দেওয়া আছে উৎস, তিব্বতের মানস সরোবরের কাছে চিমায়ুংদুং হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে। 1 নম্বর পয়েন্ট করবে। 2, তিব্বতের পর অরুণাচল প্রদেশের মধ্য দিয়ে ভারতে প্রবেশ করেছে। 3 নাম্বার দেবে এরপর ব্রহ্মপুত্র নামে আসামের উপর দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। তারপর 4 নম্বর পয়েন্ট করবে বাংলাদেশ হয়ে এই নদ যমুনা নামে প্রভাবিত হয়ে পদ্মার সাথে মিলিত হয়েছে। তারপর 5 নম্বর পদ্মা ও যমুনার মিলিত প্রবাহ মেঘনা নামে প্রভাবিত হয়ে বঙ্গোপসাগরে মিশেছে। তার কারণ তোমার গতিপথ চেয়েছে, অর্থাৎ কোথা থেকে কোথায় গিয়েছে সেটাই চেয়েছে। এখানে খুব সুন্দর করে দেওয়া আছে 1 2 3 4 5, এই 5টা পয়েন্ট তোমরা লিখে দিবে, তাতেই এনাফ। বুঝতে পেরেছো? খুব সুন্দর দেওয়া আছে। পারলে ছবিটা একটু এঁকে দিবে, ছবিটা আঁকা প্র্যাকটিস করবে। তার কারণ জিওগ্রাফির ক্ষেত্রে ছবি দিলে নাম্বারটা একটু হলেও বেশি পাওয়া যায়, অর্থাৎ ফুল মার্কস পাওয়া যায়। দেখো নিচে দেওয়া আছে গঙ্গা ব্রহ্মপুত্রের মিলিত প্রবাহ পলি সঞ্চয় করে তৈরি করেছে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমভূমি। এতটুকুই লিখবে, এতটুকু লিখলে এনাফ। তাহলে
আজ রইল এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। থ্যাংক ইউ এভরিওয়ান। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে।